ডক্টর ইউনূস যখনই বাঁশিতে ফু দিবেন তখনই যেন আমরা দৌড় দিতে পারি। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আসলে আন্দোলনটি শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আসলে সেখানে আসলে আমরা সরাসরিভাবে শুরু থেকেই থাকতে পারিনি, কারণ এটি আন্দোলনটিকে রাজনৈতিক ট্যাগ দিয়ে প্রশ্নবিদ্ধ করবে বলে কিন্তু আমরা ছিলাম না। তবে যারা আন্দোলন করেছে যে জায়গায়, তিতুমির, বাংলা কলেজ, ৭ কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এরা আসলে সকলেই আমাদের ছাত্র অধিকার পরিষদের আসলে নেতাকর্মী ছিলেন। তো সাধারণ শিক্ষার্থীও ছিলেন, তবে লিডিং পর্যায়ে আমাদের নেতাকর্মীরা ছিলেন। নুরুল হক নূরের শুরু থেকেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ছিল এবং স্ট্যান্ড আমরা তাদের পক্ষেই নিয়েছিলাম, যার দরুন আপনারা দেখতে পেয়েছেন যে তাকে রাতের অন্ধকারে তার রুম ভেঙে, বাসা ভেঙে, তার স্ত্রী সন্তানের কাছ থেকে আসলে তার ছোট বাচ্চাটি তার গলা জড়িয়ে ঘুমিয়েছিলেন। তো সেখান থেকে তাকে টেনে হিসড়ে আসলে পাষণ্ডের মতো, বর্বরের মতো তারা কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীদের মতো তাকে কিন্তু তুলে নিয়ে চলে গেছেন এবং বাসার সকল মোবাইল ফোন তুলে নিয়ে গেছেন, ইভেন দারোয়ানের মোবাইলটাও নিয়ে গেছেন যেন কাউকে না জানানো হয়। তো পরবর্তীতে যখন আমরা জানতে পারি, সকল নেতাকর্মীরা তার বাসায় যাওয়ার চেষ্টা করি, কিন্তু প্রতিটা মোড়ে মোড়ে চেক হচ্ছে, প্রতিটা মোড়ে মোড়ে আসলে দেখা হচ্ছে যে মোবাইল, ফেসবুক ঘেটে যে এই আন্দোলনের সাথে কেউ জড়িত আছে কি না। তো আপনারা দেখছেন যে সমন্বয়কদের সাথে নুরুল হক নূরের একটি ফোন কলের তারা লিস্টে পেয়েছিলেন বলেই তার প্রতি ডিবি হারুন ক্ষিপ্ত হয়ে এই ধরনের কার্যক্রম করেছেন এবং তাকে স্পষ্ট বলেছে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড তুমি, অতএব তোমাকে কোনো ছাড় নয় এবং তোমাকে এবার আমি শেষ করে দিব। এইভাবে হুমকি দামকি দিয়ে তাকে কিন্তু নির্যাতন করে, পাকিস্তানি হানাদার বাহিনীদের মতো করে নির্যাতন করে তাকে তুলে নেওয়া হয় এবং আপনারা যেটি দেখতে পেয়েছেন যে তাকে রিমান্ডে দেওয়া হয়েছে এবং রিমান্ডে তাকে ফুটবলের মতো তিনি নিজে মুখেই বলেছেন যে একজন মেরে আর একজনের কাছে পাঠাচ্ছে, সে মেরে আবার আর একজনের কাছে পাঠাচ্ছে, সে একটা ফুটবল ছিলেন। তো এখানে তারা হচ্ছে যারা ছাত্রলীগ থেকে এসেছেন তারা আসলে এই অফিসারগুলো তার উপরে নির্মম অত্যাচার করেছেন এবং তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে হত্যার উদ্দেশ্যে তাকে কিন্তু সেই ইনজেকশনটি শরীরে পুশ করা হয়েছে। তাকে একেবারে শুধুমাত্র মুখ এবং মাথাটা রেখে এবং পা উল্টো করে ঝুলিয়ে তাকে কিন্তু মারা হয়েছে এবং তার সমস্ত শরীরে কিন্তু দাগ বসে গেছে এবং তাকে বুটজোতা দিয়ে তাকে আসলে পাড়ানো হয়েছে নানাভাবে। নির্যাতনের এমন কোনো উপায় নেই। যারা তারা ইসরায়েল থেকে এই গভর্নমেন্ট যেগুলো পারচেজ করেছিলেন নির্যাতনের জন্য, কারেন্টের শক দেওয়া থেকে শুরু করে সকল ধরনের হুমকি দামকি যেখানে যা কিছু সব কিছু করেছে, এই একটাই কারণে তার কাছ থেকে কিছু স্বীকারোক্তিমূলক বা তার কাছ থেকে জোরপূর্বকভাবে কিছু ভিডিও তারা নেবে এবং এই আন্দোলনের বিপক্ষে একটা ভিডিও তারা ধারণ করতে চেয়েছিল। কিন্তু ভিপি নুরুল হক নূর বাংলার বাঘ এবং একে ফজলুল হকের পরেই আসলে তার সাহসিকতা দেখে আমরা সবাই বলছি যে ইনি হচ্ছেন বাংলার দ্বিতীয় বাঘ। তো সেই জায়গা থেকে তিনি এক কথাই বলেছেন যে আমাকে চাইলে আপনারা মেরে ফেলতে পারেন, কিন্তু আমি দেশের বিরুদ্ধে, আন্দোলনের বিরুদ্ধে আমি একটি কথাও আমি আপনাদেরকে বলবো না, কোথাও আমি সিগনেচার করব না, কোথাও আমরা ভিডিও দিব না। তো যার কারণে ওনার এই জেদের কারণে ওনাকে পচা বাসি খাবার দেওয়া হয়েছে, ওনাকে ঠিকমতো খাবার দেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি, তার পরিবারের কারোর সাথে আসলে দেখা করতে দেওয়া হয়নি। ঠিক এই মুহূর্তে ওই সময়টায় আসলে আমাদের রাজনৈতিক দলের সভাপতি যখন গ্রেপ্তার হয়, আমরা সাধারণ যারা স্থায়ী কমিটির সদস্য বা উচ্চতর পরিষদের সদস্য কিংবা আমাদের সাধারণ যারা নেতাকর্মীরা ছিলেন, তারা একটি আতঙ্কের মধ্য দিয়ে দিন রাত পার করতেছিলেন। আমাদের কোথাও দাঁড়াতে দেয়নি। ইভেন আমাদের যে কার্যালয়, রাজনৈতিক যে কার্যালয় আলরাজি কমপ্লেক্স, সেখানেও আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবং সব দিক থেকে আসলে আমাদেরকে একেবারেই গ্রাস করে ফেলছিলেন এই ফ্যাসিস্ট, এই মাফিয়া সরকার। তো সেই জায়গা থেকে আসলে আপনারা দেখছেন যে যখন তাকে আদালতে তোলা হয়েছিল, আপনারা জজ কোর্টে যখন দেখেছিলেন যে তাকে আদালতে তোলা হয়েছিল, তখন সে পায়ে তার জুতা ছিল না এবং হাঁটার মতো তার কোনো শক্তি ছিল না। তাকে দুটো পুলিশ তার দুই হাত ধরে তাকে কিন্তু টেনে নিয়ে যাচ্ছিলেন আদালতের প্রাঙ্গণে, সে কিন্তু মাথা তুলেও দাঁড়াতে পারছিলেন না। এভাবে করে আসলে একজন মানুষ, উনি ডাকসুর সাবেক ভিপি, 28 বছর পর সাধারণ শিক্ষার্থীদের ভোটে, প্রত্যক্ষ ভোটে তিনি ভিপি নির্বাচিত হয়েছেন এবং একটি দলের সভাপতি। তার ন্যূনতম তার একটি সম্মান রয়েছে এবং তার প্রতি রেসপেক্ট রেখে তাকে আসলে রিমান্ড দেওয়া উচিত ছিল। আর রিমান্ড মানে এই না যে তাকে মারতে হবে। তো শারীরিক অ্যাসল্ট না করে মানসিকভাবে হয়তো বা তারা
টর্চার করলেও মাফিয়া সরকার করতে পারতো, কিন্তু সেই জায়গা থেকে তাকে ফিজিক্যালি মেন্টালি সিনিয়র জুনিয়র কাউকে সেখানে মানা হয়নি। সেখানে বিএনপির অনেক বড় বড় নেতারা ছিলেন, তাদেরকেও কিন্তু উল্টো করে ঝুলিয়ে পেটানো হয়েছে। তো অনেকে সম্মানের জন্য হয়তো বা বলতে পারেনি, কিন্তু ভিপি নুরুল হক নূর তিনি তো সাহসের বাতিঘর। তিনি সেই আদালত প্রাঙ্গণে একটি কথা বলেছেন যে দেখেন আমার যে শারীরিক অবস্থা, আমি হয়তো বাঁচবো না, আমাকে তারা মেরে ফেলতে পারে, তবে সেই কথাগুলো তিনি আসলে বলেছে। এটা বলার পরের বার আবার রিমান্ড চেয়ে যখন আবেদন করেছে, তখন তার উপরে আরও পৈশাসিক অত্যাচার তখন শুরু হয়েছে। তখন আমাদের দলের আসলে আমরা কেউ আসলে দিক হারাইনি, আমরা সবাই এক ছিলাম এবং আমাদের একতাই আমাদের শক্তি ছিল। আমরা সবাই একত্রিত হয়ে এই দলটাকে আমরা লিড দিয়েছি এবং আমাদের সাধারণ যে নেতাকর্মী রয়েছে সারা বাংলাদেশে, তাদেরকে আমরা একটি মেসেজই দিয়েছি যে এই আন্দোলন সফল না করে আমরা কেউ ঘরে ফিরবো না, ডু অর ডাই। হয়তো বা বাঁচবো, হয়তো বা মরবো, তবে মৃত্যু হলে তো আমরা সকলে শহীদ হব, কিন্তু বেঁচে থাকতে এই ফ্যাসিস্ট সরকারের সাথে কোনোভাবেই আমরা আপোষ করব না। তো যাই হোক, সর্বশেষ যেটি বলতে চাচ্ছি যে এর মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে রিমান্ডে যখন নেওয়া হয়েছিল দ্বিতীয়বার, তখন কিন্তু ভিপি নুরুল হক নূর তিনি একটি কথা উক্তি করেছেন যে ভিতরে ভিতরে 90% সরকার পড়ে গেছে, আর 10% আপনারা সবাই মিলে ধাক্কা দেন, সরকার পড়ে যাবে। তো আমাদের নেতাকর্মী একটি স্লোগান দিয়েছে যে নেতা তোমার কথা রাখছি, 10% ধাক্কা দিছি। তো সেই নেতার কথা শুনে আমরা কিন্তু সকলে 10% ধাক্কা দেয়াতে আজকে কিন্তু এই 5ই আগস্টের মতো একটি দিন এসেছে। আপনারা সাংবাদিক, আপনারা প্রথম আলোর সাংবাদিক, জ্যেষ্ঠ সাংবাদিক রুজিনা ইসলামের মতো আপনাদের এখন আর কারো সেই অবস্থা নেই, এবং আপনারা যে দেখছেন অধিকারে আদিলুর রহমান আদিল, তারপরে এলান ভাইদের মতো আপনাদের অবস্থা নেই, এবং আমাদের মতো আপনাদের অবস্থা নেই। এখন আমরা স্বাধীন দেশ তার মালিকানা ফিরে পেয়েছে, জনগণ তার দেশকে ফিরে পেয়েছে। এইভাবে করেই আমাদের গণ অধিকার পরিষদের দীর্ঘদিনের পথ চলা ছিল। এই আন্দোলনে আমাদের রক্ত ঘাম, আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছে, শহীদ হয়েছেন, এবং অনেকেই নির্যাতিত হয়েছেন, অনেক নেতাকর্মী আটক হয়েছেন। সেই লিস্ট আমাদের কাছে আছে, আপনারা চাইলে আমি সেটি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। এবং তার মধ্য দিয়ে আমাদের রক্ত ঘাম, আমার সভাপতির এই ত্যাগের মধ্য দিয়ে এই আন্দোলনের মহানায়ক যাকে বলা হয় নুরুল হক নূরের এই ত্যাগের মাধ্যমে আসলে আমরা এই একটি স্বাধীন, দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং স্বাধীন দেশ পেয়েছি। এবং আমরা এখন সেই দিনগুলোর জন্য আসলে আমরা গৌরব বোধ করি, এবং আমাদের সেই সোনালী অতীত নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা দোয়া করবেন আগামীতে যেন জনমানুষের দল হয়ে ওঠে গণ অধিকার পরিষদ, যেমনটা ভালোবাসা বিগত দিনে দিয়েছেন 6টি বছর ধরে। আগামীতেও আপনাদের সেই শুভকামনা চাচ্ছি এবং ভালোবাসা চাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন এবং সামনে এগিয়ে দিতে চাচ্ছি। আপনারা দেখছেন যে দীর্ঘ 16টি বছর ধরে বিরোধী দলের ভূমিকায় যারা কাজ করেছেন, আমরা দীর্ঘ 6 বছর ধরে রাজপথে দেশের স্বার্থে সাধারণ মানুষের অধিকারের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি, সভা সেমিনার করেছি। তো আমাদের রাজনৈতিক কাজকর্মের জন্য আমাদের পরিধি ছিল, কিন্তু 5ই আগস্টের পর আমাদের কোনো পরিধি নেই। কেন পরিধি নেই? দেশটা এখন তাদের মালিকানা ফিরে পেয়েছে। দেশটা আমার, দেশটা আপনার, দেশটা আমাদের সকলের। অতএব নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গণ অধিকার পরিষদ শুধুমাত্র বিভাগীয় প্রোগ্রাম না, এবং বিভাগীয়ভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার চিন্তা করছে না। একেবারে উপজেলা, জেলা, উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমরা কমিটিগুলো দিচ্ছি, এবং আমাদের নেতাকর্মী সবাই অনেক খুশি এবং প্রফুল্ল নিয়ে, উৎফুল্ল নিয়ে, সেই আবেগটা নিয়ে তারা কাজ করছে, এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ আসলে দুটি বৃহত্তম দল, তাদের প্রতি মোটামুটি তারা আসলে অতিষ্ঠ, এবং এর পাশাপাশি আপনি যেটি দেখতে পাচ্ছেন যে ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের প্রতি সকলের একটি আবেগ, বা তারা তাকিয়েছিল যে সবসময় গ্রাম অঞ্চলেও আমরা দেখেছি বা আপনারাও দেখেছেন যে আজকে গণ অধিকার পরিষদ কী করলো বা সভাপতি কি বলল, ভিপি নুরুল হক নূরের আপডেট কি, সবাই কিন্তু চায়ের দোকানেও কিন্তু এটি একটা ব্যাপার ছিল। তো সেই আমেজটা আসলে 2 সেপ্টেম্বর 2024 সালে আমাদের নিবন্ধনের মধ্য দিয়ে আমাদের একটি পরিপূর্ণ রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হয়, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আগামীতে নির্বাচনে 300 আসনে এককভাবে আমরা প্রার্থিতা দিচ্ছি, এবং আমরা সেভাবে করে ফিল্ড গুছাচ্ছি। আমরা এমনভাবে তৈরি হচ্ছি যেন আমাদের আগামী 6 মাস পরপরই নির্বাচন, ডক্টর ইউনূস যখনই বাঁশিতে ফু দিবেন তখনই যেন আমরা দৌড় দিতে পারি। এভাবে করেই আমরা
ফিল্ড গুছাচ্ছি এবং এই মুহূর্তে ঠিক এই সময়টাই আমাদের সিদ্ধান্ত যে আমরা কারোর সাথে কোনো লেজুরভিত্তিক রাজনৈতিক দলের সাথে আমরা থাকবো না। অতএব আমরা 300 আসনে প্রার্থী দিব। গণ অধিকার পরিষদ বাংলাদেশে 300 আসনে প্রার্থিতা দিবে এবং এককভাবে নির্বাচন করবে এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একেবারে প্রথম স্থানে থাকবে বাংলাদেশের হৃদয় এবং বাংলাদেশের জনগণের হৃদয় এবং বাংলাদেশে আমরা শাসক না শোষক না, আমরা সেবক হিসেবে মানুষের কাছে পৌঁছাতে চাই। মানুষের থেকে আসলে দেশটা বড়, দেশের স্বার্থটা সবার উপরে। জনগণের স্বার্থে কিংবা দেশের স্বার্থে যদি কোনো ধরনের সিদ্ধান্ত নিতে হয়, যে সিদ্ধান্ত নিলে দেশ জনগণের কল্যাণ হবে, সে সিদ্ধান্ত নেওয়ার জন্য গণ অধিকার পরিষদ প্রস্তুত। তবে আমাদের স্বতন্ত্রতা ছিল, আছে, থাকবে, সেই বিষয়েও আমরা প্রস্তুত। অতএব ভবিষ্যতের কথাটা এখন আমি বলতে চাচ্ছি না। ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ পাক জানেন কখন কি হয়, কিংবা সেটি তখনকার সময় সিচুয়েশন বুঝে ওই সিচুয়েশন যেটা ডিমান্ড করবে সেই সিদ্ধান্তই নেওয়া হবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই সবার আগে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন তারা উপস্থিত থাকবেন, আপনাদেরকে জানানো হবে। এবং আমি মনে করি যে অন্যান্য দলের থেকে আমাদের গণ অধিকার পরিষদের সাথে আপনাদের সাংবাদিক ভাইদের সাথে একটি মিষ্টি সম্পর্ক রয়েছে এবং আমি মনে করি যে সেই জায়গা থেকে আপনারা আমাদেরকে পেতে হয়তো বা বেগ পেতে হয় না, কিংবা আমাদের ইনফরমেশন পেতে আপনাদের বেগ পেতে হবে না, কারণ আমরা তরুণ, আমরা অনেক অ্যাক্টিভ, আমাদেরকে চাইলেই রিচ করা যায়। তো সেই জায়গা থেকে আসলে আপনারা অবশ্যই সেই ধরনের কোনো সিদ্ধান্ত যদি আসে তবে আপনারা জানবেন। তবে ঠিক এই মুহূর্তে আমরা যে সিদ্ধান্ত নিয়ে আমরা দল গুছাচ্ছি, যেভাবে করে আমরা কোমর বেঁধে নেমেছি, সেটি হচ্ছে আগামীতে 300 আসনে আমরা প্রার্থী দেব এবং আমরা একটি রাজনৈতিক দল, আমাদের স্বতন্ত্রতা রেখেই আমাদের ট্রাক মার্কা যে প্রতীক রয়েছে সেই প্রতীককে আমরা প্রতিটি বাংলার ঘরে ঘরে আমরা সালাম পৌঁছে দিব গণ অধিকারের এবং এই ট্রাকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী, পিছিয়ে পড়া নারী গোষ্ঠী থেকে শুরু করে সকলকে তুলে আমরা একেবারেই একটি সুন্দর বাংলাদেশে গড়ার লক্ষ্যে সেদিকে আমরা ট্রাক নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।